দেশের পক্ষে তাদের কথা একই হবে। ওই জন্য সেম সাইড হওয়ার কিছু নেই। উত্তর এটাই উত্তর, এটাই উত্তর। যে এটার বিপক্ষে যাবে তার চরিত্র উন্মোচিত হবে, মীর জাফর হিসেবে। এখন যাদের কথা বলছি, যাদের বিষয় নিয়ে আলোচনা করছি, তাদের পক্ষের কেউ তো এখানে উপস্থিত নাই। আমরা তো জনগণের সাথে কথা বলতে, এটা কথা হচ্ছে জনআচ্ছা। এবার আপনাকে তাদের তো জনসমর্থন আছে, যাদের সমর্থন আছে কিনা আমি আর ওই বিষয়ে যাই না, আমি যে বিষয়ে আসতেছি সেটা শুনে। এইটা ধরেন একটা জাহাজ 1 লক্ষ মেট্রিক টন তেল আনবে। আমার বাঘাবাড়িতে মোটের উপর 7 থেকে 8 হাজার মেট্রিক টন তেল রাখার জায়গা আছে। নারায়ণগঞ্জে আছে আরও 7 থেকে 8 হাজার মেট্রিক টন। টোটাল কত মেট্রিক টন তেল রাখার জায়গা আছে? 16,000 মেট্রিক টন। আর এই জাহাজে আছে কত? 1 লক্ষ মেট্রিক টন। এই 16,000 মেট্রিক টন তেল আপনি আবার নিয়ে যাবেন কিভাবে? এই সাগরে এই জাহাজটা চিটাং পোর্টেও আসতে পারবে না, থাকবে কোথায়? কুতুব দিয়ে অ্যাঙ্করে। আমরা বলছিলাম যে এটাকে আমরা পাইপলাইন দিয়ে, কি দিয়ে? পাইপলাইন দিয়ে আমরা চিটাং পোর্ট পর্যন্ত কানেক্ট করি। দাদারা বললেন, আরে এখানে টাকা খরচ করবা কেন, আমি তো আসছি, আমি তোকে পাইপলাইন দিয়ে দিচ্ছি। কি পাইপলাইন? সৈয়দপুর ওখান থেকে পাইপলাইন দিয়ে দেবো, তুমি ডিজেল নিয়ে নাও। সর্বনাশ। আজকে আমার জাহাজ আছে, এই জাহাজটা দেখেন কীরকম প্রতিদিন, এর আগে ছিল 500 বা 5,000 ইউএসডি প্রতিদিন, মানে দাঁড়ায় থাকলে একটা জাহাজকে দিতে হতো, সেটা এখন চলে গেছে 1 লক্ষ ইউএসডি। তাহলে আমি যে 2 টাকায় যে তেল নিয়ে আসতাম, এখন সে তেল নিয়ে আসতে লাগতেছে 200 টাকা। 2 টাকার তেল এখন লাগতেছে 200 টাকা। দ্বিতীয় কথা, এই জন্য আমাদেরকে সৌদি আরব তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল, যে ওর কাছে জাহাজ পাঠালে 6 মাস আটকায় থাকে। কারণ তো ওর ওই জাহাজ যে 3 দিনে, যেখানে আপনি নর্থ কোরিয়া চায়নাতে একটা জাহাজ খালি হতে লাগে 3 দিন, আমার এখানে লাগে 4 মাস। তাহলে 4 মাস জাহাজটা বন্ধ। আচ্ছা, এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা, আপনি আপনার এখানে যদি জ্বালানি তেল না থাকে, আপনি তাহলে কি রেশনিং করবেন? আপনি হঠাৎ করে বললেন ইলেকট্রিক বাস কিনে নিয়ে আসতে হবে। আরে ইলেকট্রিক বাস অর্ডার দিবেন, আসতে তো আরো 2 বছর। আর এখন টাকাটা দিবে কে? ওয়ার্ল্ড ব্যাংক তো টাকা দিচ্ছে না, IMF টাকা দিচ্ছে না। তাহলে টাকা দেওয়ার একজন লোক আছে চায়না। চায়না সুন্দর বলে দিছে, আমাকে লালমনিরহাটে তুমি যদি এভিয়েশন না করতে দাও, তাহলে আমি তোকে টাকা দেবো না। তিস্তা ব্যারেজ করতে না দাও, টাকা দেবো না। তুমি পাংশাতে ব্যারেজ করতে না দাও, টাকা দেবো না। মিরেশ্বরায়ে তোমার ডিফেন্স ইপিজেড না করতে দিই, টাকা দেবো না। টোটাল টাকার প্যাকেজ কত? 30,000 বিলিয়ন ইউএসডি। আপনার দাদা বাবু বলছে ওটা করলে তোমাকে তো ফেলে দেবো, তোমাকে তো মেজরিটি দিয়ে নিয়ে আসছি। দুঃখ শেষ নেই। ইরান হতে পারলাম না। ইরানকে অন্য কিছু আমি বলতেছি না। ইরান কি তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত তারা যুদ্ধ করে যাবে। 71 সালে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি আমাদের কি ছিল? দা কুড়াল ছাড়া। সেদিন আমরা কি করছি? প্রতিবাদে দাঁড়ায় যায়নি। আজকে আমার সন্তানরা এই 24-এ দাঁড়ায় যায়নি। আজকে কথা হলো, দেশত্ববোধ যদি থাকে তাহলে আপনাকে কি প্ল্যান দিতে হবে? প্ল্যানটা দিতে হবে তেল। দেখেন আরো দুর্ভাগ্য, 6টা জাহাজের বলে আপনি অর্ডার দিলেন তেলের, পরের দিন পাওয়া গেল কি 5টা জাহাজের কাগজপাতি ভুয়া। আরে ভাই, আপনার দেশত্ববোধ কোথায়? আপনি এখনো টাকা মেরে দেওয়ার চিন্তা করতেছেন এলসির মাধ্যমে। মানুষের জীবন নিয়ে এখন আপনি খেলতেছেন। পেপারে এখন পর্যন্ত স্টেটমেন্ট আসলো না যে এই যে কাগজপাতি জালের কথা উঠছে এটা ভুল তথ্য। জ্বালানি মন্ত্রী কি ইয়াতে সংসদের দ্বারা বলতে হচ্ছে, বরং জ্বালানি মন্ত্রী একসেপ্ট করে নিছে আমাদের ভুল কাগজপাতি পাঠানোর জন্য 4টা জাহাজ বাতিল হয়ে গেছে। ইরানের মতো দেশ বলছে আমি একটা মুসলমান দেশ, আমি বাংলাদেশের কাছে এই স্টেটমেন্ট আশা করিনি। এবার আসে দাসত্বর খত। উদ্ভুত্থান হয়েছে দাসত্বর খতের বিরুদ্ধে। আপনি বলতেছেন আমেরিকা যদি অনুমতি দেয় তাহলে রাশিয়ার থেকে তেল আনতে পারবো। সরকার কি বলছে না এই তথ্য ঠিক না? তার মানে কি আপনি কারো না কারো কাছে আবার বর্গা দিছেন। বর্গা দেওয়া বোঝেন? জমির বর্গা যখন দিবেন 5 বছরের জন্য, টাকা নিছেন তো 20,000, এই 5 বছরের আগে তো আর আপনার জমি ফেরত দিবে না যতক্ষণ টাকা ফেরত না দিবেন। তাহলে আপনি আমেরিকার সাথে এমন কোনো চুক্তি করে গেলেন যে চুক্তির বলে আপনার স্বাধীনতা নাই তেল আনার, তাহলে সে দেশ আর কি হবে? পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কোনো গোপন চুক্তি হয়নি। তাহলে ভাই বলে দেন যে এই কথাটা, চিঠিটা যেটা দিছি আমেরিকাকে যে তেল আনার অনুমতি দাও হোক রাশিয়া থেকে, ওই চিঠি ঠিক না? রাশিয়ার কাছ থেকে তেল আনার ক্ষেত্রে কারো কোনো দেশের প্রতি স্যাংশন আসে, রাশিয়ার উপর স্যাংশন আসে। খুবই ভালো কথা। ইন্ডিয়ার উপর স্যাংশন তো আসেনি। আপনি সেই দাদাবাবুর কাছ থেকে তো তেল নিচ্ছেন, ডিজেল নিতে চাচ্ছেন। আর ইন্ডিয়ার ডিজেলের সবচেয়ে বেশি সালফার। এর আগে আমাদের রেলের ইঞ্জিন সব শেষ হয়ে গেছিল। আমি আর ওইদিকে যাচ্ছি না। আমি আপনাকে যে কথাটা বলতেছি, স্যাংশন দিবেন। হুরমুজ প্রণালী দিয়ে তো কোনো জাহাজ আসতেছে না, আপনি জাহাজটা আনবেন কোথায় থেকে রে ভাই? আপনি আমাকে বলেন কাজাকিস্তানের কোনো বর্ডার আছে? উজবেকিস্তানের কোনো বর্ডার আছে? নাই।
তাহলে যে দেশের বর্ডার নাই, তাহলে আপনি সেখান থেকে তেলটা আনবেন কোথা থেকে? ল্যাটিন আমেরিকা থেকে আপনি তেল আনতে পারবেন? সে তেল যদি আসেও নিয়েও আসেন লাগবে 6 মাস। আপনি 6 মাস আপনার মজুদি আছে কয় দিনের? 1.5 মাসের মজুদি নেই। সেটা নিয়ে আপনি কি করতে সলচাতুরি খেলতে? আমাদেরকে শেষ করতে হবে অনুষ্ঠান। জাহিদুল বারী, আপনাকে দিয়ে শেষ করতে চাই। কোন জায়গায়, কোন দিকে যাচ্ছি আমরা? স্রোতটা চলতেছে ঠিক আগের মডেলে। ঠিক আগের মডেলে। যুদ্ধটা কেন বললাম? ভিতরে তো যুদ্ধ, ভিতরে তো জ্বলতেছে, সেজন্য ইরানের প্রসঙ্গটা আনলেন। ওই জন্য ওই মানে গরুকে নদীতে নামানোর মতো আমাকে নামাতে হচ্ছে সংসদে নিয়ে যেয়ে, কারণ হাহাকার দেখতেছি। কারণ আমরা যত যাই বলি, তেল আনার ক্ষমতা তো আর আমার নেই। আপনি দেখেন আজকে কি বললেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনিও কি ছিলেন, শিলংয়ে আর আয়নাঘর কি এক? শিলংয়ের, আমি আবার বলে দিচ্ছি, শেখ হাসিনা আজকে একটা বোধহয় আপনারা দেখছেন একটা উনি বলতেছেন কিভাবে সালাউদ্দিনকে আমি কি করলাম, গুম করলাম কিভাবে। ও তো শিলংয়ে থাকলো, ও বাংলাদেশে ফিরে আসলো, কি সুন্দর, তাকে তো কোর্ট পর্যন্ত তাকে মুক্তি দিয়ে দিছে। সে বাংলাদেশ যায়নি কেন? বাংলাদেশ কলকাতা এম্বাসি থেকে সে একটা পাস নিয়ে বাংলাদেশে আসলেন, তো শিলংয়ে উনি থাকলেন, তো উনি লন্ডন বা অন্য জায়গায় যাননি কেন? উনি পলিটিক্যাল অ্যাসাইলাম নিলেন না কেন? উনি বলতে চাচ্ছেন উনি গুম হয়েছে না। শেখ হাসিনা নিজে আজকে স্টেটমেন্ট দিয়ে বলছে ওনাকে কেউ গুম করেনি। গুম যদি করা হয়ে থাকে, যদি ওই ভাষায় বলি, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীকে গুম করাটা মানে কি? যাকে খুঁজে আর পাওয়া যাবে না। আর যে চা খাচ্ছে আমাদের মতো বসে থেকে রাত দিন ছবি দিচ্ছে, তাকে কি গুম বলা যায়? আচ্ছা, সেটাকে কে বললেন? আমাদের আন্দোলিক রহমান পার্থ সাহেব বললেন গুম হয়েছে। দ্বিতীয় কথা, তার কথা, এই গণ উত্থান হচ্ছে কিসের আন্ডারে? এই সংবিধানের আন্ডারে। আমি আপনাকে একটা কথা বলি, গণ উত্থান হয়েছে সংবিধানের কোন ধারার আন্ডারে? যদি বলতে পারে কান কেটে দিব। গণ উত্থান কত সংবিধানের আন্ডারে হয় না। গণ উত্থান কিভাবে হয়েছে জানেন? কোন সংবিধানের কোন ধারায় আছে? এখানে একটু শেষ করে দিই, এই কয়েকটা জিনিস বলে দিই, তারপরে আপনি আমাকে পরের দিকে কম সময় দিয়ে এই জিনিসটা একটু বলে দিই। সংবিধানের কোন ধারায় আছে যে পুলিশ মরণাস্ত্র ইউজ করতে পারবে? সংবিধানের কোন ধারায় আছে যে একটা পুলিশ বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা মারলে আর একটা দাঁড়ায় যাচ্ছে? সংবিধানের কোন ধারায় আছে? সংবিধানের কোন ধারায় আছে? আমার মহান আর্মি, নেভি, এয়ারফোর্স সেদিন সাধারণ মানুষের উপর গুলি করতে রিফিউজ করল। সম্মানিত সেনাপ্রধান জীবন বাজি রেখে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে রাখলো। এই সংবিধানের কোন ধারায় আছে? বিএনপি কোন ধারার ডাকে সেনাপ্রধানের কাছে যায় উপস্থাপন হলেন? বিএনপির মহাসচিব তো সেদিন সেনাপ্রধানের ওখানে গেলেন, সেনাপ্রধানের ডাকে রাষ্ট্র মেরামতের জন্য সমস্ত রাজনৈতিক দল গেলেন, সেটা কোন ধারার অধীনে? সেদিন সন্ধ্যাবেলা বঙ্গভবনে যে সবাই গেলেন, কোন ধারার অধীনে? বেগম খালেদা জিয়ার মুক্তি হলো এই সংবিধানের কোন ধারার অধীনে? প্রধানমন্ত্রী পালিয়ে গেল কোন ধারার অধীনে? একটা প্রশ্নের যদি জবাব দিতে পারে, বাকি প্রশ্ন পরে করতে। তারা এখানে থাকলে অবশ্যই এই বিষয়ে আমি আপনার সামনে তো এটা তো মিডিয়াকে দিলাম, মানুষ এটার জবাব খুঁজুক। বিএনপি যদি জবাব দিতে পারে, একদম কান কেটে দিব। ডক্টর জাহিদুল বারী, বিএনপির কেউ থাকলে হয়তো এই জবাব তারা দিতে পারতেন, যেহেতু এরা নাই, আমরা বিএনপির পক্ষ থেকে এই প্রশ্নের আশা করব। কিন্তু আপনি এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ মাসুম ভাই, আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলাদেশ এবং বিশ্বের প্রতিটা অঞ্চলে বাংলা ভাষাভাষী যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান, সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে যুদ্ধ তো চলছে, ইরান, ইসরায়েল, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এগুলিতে যেমন যুদ্ধ চলছে, তেমন যুদ্ধ চলছে আমাদের দেশের সংসদে। সংসদে এই যুদ্ধ চলার কথা ছিল না। সংসদটা হওয়ার কথা ছিল দেশ গড়ার সংসদ, পরিচ্ছন্ন সংসদ। সংসদে বিগত সময়গুলোতে আমরা যুদ্ধ দেখেছি। এই জন্য তখন আমরা ভাবতাম যে সেই সংসদে একটি আগ্রাসনবাদী শক্তির আধিপত্য বিরাজমান ছিল, একটি প্রতিবেশী দেশের আধিপত্য বিরাজমান ছিল, এবং সেই প্রতিবেশী দেশের মদতপুষ্ট একটি সরকার, একটি দল যারা দেশ পরিচালনা করেছে, যারা দেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছে। তখন আমরা মনে করতাম যে সংসদে যুদ্ধ চলছে। কিন্তু এই যুদ্ধটা যে এখন চলবে নতুন করে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশে শুধু আওয়ামী অপশাসন নয়, বরং একটি আগ্রাসনবাদী প্রতিবেশী দেশের আধিপত্যবাদকে আমরা বিদায় করেছি একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবং এটিকে অনেকে বিপ্লব বলে, ডেফিনেটলি এটা বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন। মূলত আমরা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছি, যে বাংলাদেশের জন্ম দিতে গিয়ে আমাদেরকে নিজেদের জীবন বিসর্জন যাবে এরকম ঝুঁকি নিয়ে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত মাঠে ময়দানে থাকতে হয়েছে। এই যে 36শে জুলাইয়ের আগমন ঘটেছে, 36শে জুলাইয়ের আগমনের জন্য ১৫০০-এর বেশি
ভাই বোন তারা শহীদ হয়েছেন এবং 2000-এর বেশি পঙ্গুত্ব বরণ করেছেন। আমি নিজে চিকিৎসক এবং আমি নিজে আপনার এখনও এই আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এখানে সারা দেশে আপনার লক্ষাধিক জনগণ সরাসরি মাঠে উপস্থিত থেকে এই আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সেই জায়গায় 36শে জুলাইয়ের মাধ্যমে যে বিপ্লব, যে গণঅভ্যুত্থান সংগঠিত হলো, এরপরে আমরা আশা করেছিলাম যে আমরা যারা মাঠে থেকে বিপ্লব এনেছি তারা নতুন একটি বাংলাদেশ গড়তে পেরেছি। আমরা আশা করেছিলাম যে এই নতুন বাংলাদেশ গড়ার একটি মানে লেখনির সূচনা হবে সংসদের মাধ্যমে, যে সংসদে সংসদ সদস্যরা তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আইন প্রণয়ন করবেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা উঠে পড়ে লাগবেন। 64টা জেলায় তারা বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনে বাংলাদেশি মনোভাবাপন্নদের নিয়ে এগিয়ে যাবেন। কিন্তু আমরা দেখলাম যে না, ঠিক বিপরীতটা হলো, যে আমরা কোন দেশে মনোভাবাপন্ন নিয়ে এগিয়ে যাচ্ছে? আমরা একটি আমাদের বিরাট প্রতিবেশী দেশ যারা আগ্রাসনবাদী, যারা আমাদেরকে আধিপত্যবাদের করাল গ্রাসে আচ্ছন্ন করে, যারা বিগত 55 বছরে আমাদের দেশে একটি তেল শোধনাগার পর্যন্ত স্থাপন করতে দেয়নি, যারা আমাদের রাডার ব্যবহার করে বিনা টাকায় আমাদেরকে এর জন্য কোনো শুল্ক না দিয়ে আমাদের রাডার ব্যবহার করে চলেছে 55 বছর, যারা আমাদের দেশে করিডোর চেয়েছে, করিডোর পেয়েছে, তাদের অভ্যন্তরীণ 7টা রাজ্যে যোগাযোগের জন্য তথাকথিত করিডোর তারা চেয়েছিল, পেয়েও ছিল, কিন্তু আমরা বিপ্লবের মাধ্যমে সেটিকে একটা অবস্থায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম। জানি না সামনে কি হবে। আমরা বলতে চাই যে এই যে সংসদ আমরা পেলাম, এই সংসদে আমরা কিছু মীর জাফরকে পেয়েছি। এই দেশের মানুষ, আমি বলবো যে এই যে বিগত নির্বাচনে যাদেরকে ভোট দিয়েছেন, যেভাবেই হোক, ভোট নিয়ে অনেক কথা আছে, নির্বাচন নিয়ে, এদেশের মানুষ জেনে হোক না জেনে হোক তারা কিছু মীর জাফরকে সংসদে পাঠিয়েছে, যাদের মধ্যে কেউ কেউ যাদেরকে আমরা কখনো রাজপথে পাইনি। আমি নাম উল্লেখ করে বলতে চাই, আন্দালিব রহমান পার্থ সাহেব, উনি রাজপথে কবে ছিলেন? কোন আন্দোলনে উনি ছিলেন? আপনারা মিডিয়ার ভাইরা কখনো দেখাইতে পারবেন পার্থ সাহেব কোন আন্দোলনে ছিল? তিনি এই 5 আগস্টের পরে, 36শে জুলাইয়ের পরে তিনি তার দেখবেন যে তার গাড়িতে একটা ভিডিও আছে, তিনি সাংবাদিক ভাইদের বলছেন যে এই যারা তরুণ প্রজন্ম যারা নিয়ে আসছে তারা সুপার হিরো, এই সেই, তার দেশকেই দিয়েছে, আমরা আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। কোথায় তার কৃতজ্ঞতা? আপনি মেজর হাফিজ সাহেব এখন সংসদের স্পিকার, মাননীয় স্পিকার সাহেব, তিনি বললেন যে তিনি ইমিডিয়েটলি আফটার এই যে ইলেকশন, তারা বললেন যে আমরা যদি গণভোটকে তখন না বলতাম, গণভোটকে যদি আমরা মেনে না নিতাম, তাহলে পরে নির্বাচনে অংশগ্রহণ করতো না, নির্বাচন হতো না। এই নির্বাচন হওয়ানোর জন্য আমরা গণভোটকে মেনে নিয়েছি। তার মানে এই যে দ্বিচারিতা, একজন স্পিকার, তিনি তার যে একটা সরল স্বীকারোক্তি, তখন তিনি স্পিকার ছিলেন না, তখন সংসদ সদস্য ছিলেন, এখন স্পিকার হয়েছেন, এবং তার সংসদের যারা কলিগ তাদেরই মধ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি এই সংসদের বিভিন্ন রকম মানে এই জুলাইয়ের ব্যাখ্যা দিচ্ছেন, আইনের ব্যাখ্যা দিচ্ছেন। ভালো কথা, তিনি আইনের ব্যাখ্যা দিতেই পারেন, যে কেউ দিতে পারেন, কিন্তু তিনি কোন আইনের ব্যাখ্যা দিতে চান যে আইনে তিনি শিলংয়ে ছিলেন? কোন আইনের তিনি ব্যাখ্যা দিতে চান যে আইনে আমার 1,500-এর উপরে ভাইরা শহীদ হলো? আজকের আলোচনা সেম সাইড হয়ে যাচ্ছে। আমি আপনার পয়েন্টে একটু আসি, সেটি হচ্ছে যুদ্ধ। আপনি বলেছিলেন যুদ্ধের দেখেন, যুদ্ধের আবহে বাংলাদেশ, আমরা তো বাংলাদেশ থেকে তিনি আলোচনা করছি, আমরা বাংলাদেশের রাজনীতি করি, বাংলাদেশের বিষয়ে বলবো যে আমরা এখন বর্তমান বিশ্বে গোটা ওয়ার্ল্ড এখন একটা ওয়ার্ল্ড ভিলেজ। আপনি এক জায়গায় কোথাও কোনো সমস্যা হলে, বিশেষ করে জ্বালানি বা আপনার আন্তর্জাতিক যোগাযোগ, এরকম কোনো সমস্যা যদি কোথাও হয়, তাহলে গোটা ওয়ার্ল্ড একসাথে এফেক্টেড হয়। তো সেই জায়গায় আমরা দেখছি যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে দ্বৈরথ, এই দ্বৈরথে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার, আপনার কুয়েত, আপনার সংযুক্ত আরব আমিরাত, তারা কিন্তু এখানে সরাসরি এফেক্টেড এই জন্য যে ইরানিদের ব্যাখ্যা অনুযায়ী যে মধ্যপ্রাচ্যে যে আমেরিকান সামরিক ঘাঁটিগুলো রয়েছে, আমেরিকার শক্তি খর্ব করার জন্য এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো যাতে সরাসরি আমেরিকাকে এ ব্যাপারে শেল্টার দিতে না পারে, এই জন্য তারা আক্রমণ করেছে। করতে গিয়ে যেটা হয়েছে, গত সপ্তাহে কাতারের সবচাইতে বড় তেল শোধনাগার যেটি, এবং সে জায়গা থেকে আপনার এই ইউরোপের বেশ কয়েকটি দেশে এবং আপনার দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশেই আপনার তারা তেল সরবরাহ করে থাকে, সেই তেল শোধনাগার কিন্তু ইরানি আক্রমণে লণ্ডভণ্ড হয়ে গেছে। আপনার সংযুক্ত আরব আমিরাতের
আপনার অ্যালুমিনিয়াম কারখানা এবং তেল শোধনাগার বলেন, এগুলি অর্থাৎ আপনার যে জ্বালানির যে পাইপলাইন, জ্বালানির যে সোর্সগুলো, এই সোর্সগুলো কিন্তু ভয়াবহ রকমের এফেক্টেড। সে জায়গায় আপনি যে দেশগুলোতে বড় রকমের জ্বালানি আপনার রিজার্ভ রয়েছে, যারা নিজেরাই রিজার্ভ করে, যেমন আমেরিকা নিজে, অথবা আপনার এই যে যেটা আমেরিকার যে দেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে তুলে নিয়ে গেল, ভেনেজুয়েলা, এই টাইপের দেশগুলো, এরা হচ্ছে এদের কাছে যথেষ্ট জ্বালানি রিজার্ভে রয়েছে, তারা কিছুটা নিরাপদ। কিন্তু যে দেশগুলো আমরা পাইপলাইনে জ্বালানি নেই অন্যদের উপর মুখাপেক্ষী, যেমন আমরা বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশ বা ভারত নিজেও, এই দেশগুলো প্রতিবেশী আমাদের মায়ানমার, এই দেশগুলো কিন্তু বড় রকমের ঝুঁকিতে আছে। এর মধ্যে আমরা যদি বলি বাংলাদেশে আমাদের তো ওই অর্থে কোনো রিজার্ভ নেই। আমরা বাংলাদেশে যেটি করি যে আমাদের শিপমেন্টের মাধ্যমে তেল আসে, আমাদের হয়তো আমরা 2 মাস 3 মাসের একটা অগ্রিম তেল নিয়ে আসি, কিন্তু আমরা যে আমাদের কিন্তু দেশীয় কোনো রিজার্ভ নেই। আমি একটু আগে বললাম যে আমরা প্রতিবেশী একটি আগ্রাসনবাদী রাষ্ট্রের হুকুমে তাদের অনিচ্ছার কারণে তাদের দাসত্বের প্রতি আমরা অনুরাগী ছিলাম জন্য, অনুগত ছিলাম জন্য আমরা কিন্তু তেল শোধনাগার গড়তে পারিনি। তো এগুলি না থাকার কারণে কিন্তু আমাদের জ্বালানি ভয়াবহ সংকটে আমরা রয়েছি। এবং আজকে যে আমরা আপনারা টকশো করছি, আমি জানি না আমি নিজে আগামীতে আর কয়টা টেলিভিশনে যেতে পারবো, কারণ জ্বালানি না থাকলে টেলিভিশন চ্যানেল চলবে কিভাবে, বিদ্যুৎ চলবে কিভাবে, এটাই এখন প্রশ্ন। আপনার কাছে আসবো শাহরিয়ার কবির, জ্বালানি না থাকলে কি অবস্থা হবে আমাদের? আচ্ছা, জ্বালানি তো থাকতেই হবে। আচ্ছা, প্রথমে একটা কথা বলিনি, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত দেয়। এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের তিনজনেরই হাঁ হবে। জনগণের দাবির কথা যখন উঠবে তখন দেখা যাবে উপস্থাপক আর যারা জ্বালানির বিকল্প কি, আমাদের বিকল্প দেখেন, জ্বালানি এই আমরা বর্তমান বিশ্বে আপনার জ্বালানির কোনো বিকল্প নেই। আমরা মধ্যযুগে ফিরে যাচ্ছি এবং আমাদের জীবন দুর্বিষহ একটি যন্ত্রণার সম্মুখীন হতে যাচ্ছে। দুর্ভিক্ষে যাচ্ছে, আমরা যে 74 দুর্ভিক্ষ যারা দেখছে, আমরা সেই দুর্ভিক্ষে যাচ্ছি। এবং এই দুর্ভিক্ষ যে শুধু মুখের কথার দুর্ভিক্ষ বিষয়টা তা না। আপনার একদিকে যখন দুর্ভিক্ষ হয় তখন সুবিধাবাদী শক্তি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তারা কিন্তু বড় ধরনের অরাজকতা করে। আপনার দেশের নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হবে। আপনি ইতোমধ্যেই দেখেছেন যে 4টা পর্যন্ত অফিস এবং 6টার মধ্যে আপনার দোকানপাট থেকে শুরু করে শপিং মল, মানে রাস্তাঘাটে 7টা রাস্তাতেও আপনার স্ট্রিট লাইট থাকে না। আপনি দেখেন তারপরের জীবনটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন। আপনি যখন এই দুর্ভিক্ষ চলে আসবে, মানে এখনই তো এটা একটা ছোঁয়া লেগে গেছে, যখন চলে আসবে তখন কিন্তু ওই আপনার লোকদের উপর আক্রমণ হবে। সিনেমা দেখার জন্য তো তেল লাগবে, জ্বালানি লাগবে। আমাদের তেল আছে মুখে, আমরা সংসদে তেলবাজি করতেছি, আমাদের রিজার্ভে কোনো তেল নাই। আমরা এদেশের জনগণকে তেল দিতে পারছি। 64টা জেলায় যে হাহাকার, বিশেষ করে অতি সত্বর শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। শিল্প কারখানা বন্ধ হয়ে গেলে আপনার কোনো অর্ডার থাকবে না। কোনো না কোনো ক্রমে যদি 2 থেকে 3 মাসের মধ্যে জ্বালানি সংকট নিরসন হয়েও যায়, ওই যে অর্ডার বন্ধ হবে, ওই অর্ডারগুলো কিন্তু আপনি ফেরত পাবেন না। আপনার প্রতিযোগী যে দেশগুলো আছে, চায়না আছে, ভিয়েতনাম আছে, তারা কিন্তু অর্ডারগুলো নিয়ে নেবে। অর্থাৎ আপনার শিল্পে বিরাট একটা আঘাত আসতেছে। অনেকে মনে করতেছে যে তেল সংকট বা যুদ্ধ আর কত 2-3 মাসই থাকবে, এরপরে তো আমরা কোনোভাবে রিকভারি করব। এই রিকভারি যদি আপনি করেও ফেলেন, কিন্তু আপনার ইন্ডাস্ট্রি রিকভারি করবে না। কারণ যে প্রতিযোগী দেশগুলো আপনার ইন্ডাস্ট্রিতে যে প্রতিযোগী আছে, আমাদের গার্মেন্টস বলেন, আমাদের অন্যান্য সেক্টর, রেমিটেন্সের কি হবে? লক্ষ লক্ষ আপনার এই যে লক্ষ লক্ষ মিডল ইস্টের আপনার যারা কর্মচারী আমাদের ভাইরা আছে, তারা কিন্তু এখন দিন গুনতেছে, প্রবাসী ভাইরা আছেন, তারা দিন গুনতেছে যে ওখান থেকে এখানে চলে আসে। তাদের ফেরত আনার ব্যবস্থা নিচ্ছেন না, ফেরত আনারও ব্যবস্থা নাই। আপনি ফেরত আনার কথা বললে সে বিষয়ে কথা বলেন না। তারা নিরাপদ না। মানুষ মারা যাচ্ছে, আপনি সেই লোকগুলোকে কিভাবে ফেরত আনবেন সেই ব্যবস্থা আপনি এখন পর্যন্ত করেন। এবং এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে একটা বিবৃতি পর্যন্ত সরকারের পক্ষ থেকে আসে নাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি আসে নাই যে আমার এতজন প্রবাসী ভাইয়েরা তার অমুক অমুক দেশে আছে, তাদের মধ্যে এতজন চাকরিচ্যুত, এতজন জীবন গেছে, এতজনের এই সমস্যা হয়েছে, তাদেরকে আমরা এইভাবে রিহ্যাবিলিটেট করব, তাদেরকে ফিরাই নিয়ে আসবো, বা সরকারের সাথে, ওই দেশের সংশ্লিষ্ট সরকারের সাথে আমাদের এই কথা হচ্ছে, এরকম কোনো বিবৃতি কিন্তু এখনো পর্যন্ত আসে নাই। সরকার চলতেছে হাওয়ার উপরে। বাণিজ্য মন্ত্রীর একটা ফটোকার্ড পেলাম, বাণিজ্য মন্ত্রী বলছেন যে দাম আলটিমেটলি, পণ্যের দাম আলটিমেটলি বাড়বে।
বাবা আপনি নিজে একজন ব্যবসায়ী, পণ্যের দাম আলটিমেটলি বাড়বে, এটা ছাগলও বোঝে, কিন্তু পণ্যের দাম বাড়লে পরে সেটা কতদিনের জন্য বাড়বে, রিকভারি কিভাবে হবে, আপনি সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে সেই প্রপোজাল আপনার দেশকে দিতে হবে। করের হার বাড়াবে, ও কর দিবে কিভাবে মানুষ? ওটাও আজকে যখন বলছে, করের হার বাড়বে। কর দিতে গেলেই দেশে যুদ্ধ বেঁধে যাবে, গৃহযুদ্ধ বেঁধে যাবে, সন্ত্রাস এমনভাবে, ছিনতাই এমনভাবে, রাহাজানি এমনভাবে বেড়ে যাবে যে আপনি যে কর দিবেন আপনি তো অফিসে যেতে পারবেন না। আপনি যখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ কর্মী সন্ত্রাসী হয়ে যাবে, তাদের পেট চলতে হবে না, তাদের বউ বাচ্চাকে চালাইতে হবে না, তারা কি করবে? চাকরি নেই। ইতোমধ্যে অনেক ছোট ছোট কারখানা বন্ধ হয়েছে, তারা কিন্তু দেশগ্রামে চলে গেছে। কতজন যাবে আপনার? এবং অর্ডার না থাকলে